হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। সায়েন্স উইথ মুর্শিদা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা রীতা পাবলিকেশন বই থেকে, যেটা সিটেট এবং ডাব্লিউবি টেটের জন্য তৈরি করা হয়েছে, সেই টেটের বই থেকে সংখ্যা তত্ত্ব অর্থাৎ প্রথম চ্যাপ্টার, প্রথম 30টা অঙ্ক আজকে আমরা করব। তাহলে চলো শুরু করা যাক। দেখো দেখো আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি হলো 2, 8, 10 না 16। দেখো, আমাদেরকে এখানে মনে রাখতে হবে একটা সিরিজ: একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে দেখো, দশমিক অর্থাৎ দশক, দশকের ঘরে দেখো, এখানে হয় 10, এখানে হয় 1, এখানে হয় 100, আচ্ছা, হাজারের ঘরে হয় 1000। এইভাবে যত ঘর যাব একটা করে শূন্য বাড়বে। তাহলে দেখো, দশমিক ঘরের ভিত্তি হচ্ছে 10। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। সংখ্যা তত্ত্ব নিয়ে দুখানা ভিডিও অলরেডি আপলোড করা আছে, সেখানে সংখ্যা তত্ত্ব বিস্তারিতভাবে বোঝানো হয়েছে। তোমরা যারা এখনো ভিডিওটি দেখোনি, তারা অবশ্যই ভিডিওটি দেখে নেবে। সেই ভিডিওটা তোমাদের আজকের ক্লাসের জন্য খুবই উপযোগী হবে। সেকেন্ড কোশ্চেন দেখো, 954 সংখ্যাটিতে 9-এর স্থানিক মান কত? এই সমস্ত অঙ্কগুলো ওই ভিডিওটাতে, গত ভিডিওগুলোতে ভালোভাবে করানো আছে। এখানে চলো আর একবার করিয়ে নিই। 954, দেখো 954 সংখ্যাটাতে আমাদের জানতে চেয়েছে স্থানিক মান। এখানে আমাদের দুটো জিনিস মনে রাখতে হবে: একটা হলো স্থানিক, আর একটা হলো প্রকৃত। আমাদের মনে রাখতে হবে, যখন কোনো একটা সংখ্যার প্রকৃত মান বের করব, তখন সেই মান হবে সংখ্যাটা নিজেই, সংখ্যাটি নিজেই। তাহলে কি বললাম? যখন আমরা কোনো একটা সংখ্যার প্রকৃত মান বের করব, তখন প্রকৃত মান হবে সংখ্যাটা নিজেই। তাহলে যখন একটা সংখ্যার আমরা প্রকৃত মান বের করছি, তখন সে তার প্রকৃত মান হচ্ছে সেই সংখ্যাটা নিজেই। আর যখন আমরা স্থানীয় মান বের করব, তখন আমাদের ওই একক, দশক, শতকের সিরিজটা মনে রাখতে হবে। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে দেখো, এখানে 954 আমরা শেষের দিক থেকে লিখব: 4, 5, 9। তাহলে দেখো, 9-এর স্থানীয় মান হচ্ছে 9, তারপরে যটা সংখ্যা তটা শূন্য, তার মানে 900। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি। পরের কোশ্চেন দেখো, 1 মিলিয়ন সমান 1 লক্ষ, 10 লক্ষ, 100 লক্ষ না 10 কোটি। আমাদের মনে রাখতে হবে 1 মিলিয়ন সমান হচ্ছে 10 লক্ষ। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি। পরের কোশ্চেনে চলো। দেখো, a+b সমান b+a। আচ্ছা, a+b সমান b+a, এই যে একটা নিয়ম, এই নিয়ম বা এই ধর্মটার নাম কি? সংযোগ, বিনিময়, বন্টন না বিপরীত? এই নিয়মটার নাম হচ্ছে বিনিময় নিয়ম। সেই বিনিময় নিয়মটা কিরকম? ধরো, 2+3, এটাকে আমরা লিখতে পারি 3+2ও লিখতে পারি। আচ্ছা, এটা মানে কত হচ্ছে? 5। আবার এই যোগফলটার কত হচ্ছে? 5। তাহলে 5 = 5 হচ্ছে। আচ্ছা, এটা আমরা কখন কখন, কোন কোন ক্ষেত্রে আমরা প্রয়োগ করতে পারি? আমরা এটা দুটো ক্ষেত্রে প্রয়োগ করতে পারি। প্রথম হচ্ছে যোগ, আর দ্বিতীয় হচ্ছে গুণ। এই দুটো ক্ষেত্রে এই বিনিময় নিয়মটাকে আমরা প্রয়োগ করতে পারি। তাহলে চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। বাস্তব সংখ্যাকে আমরা কতগুলি ভাগে ভাগ করতে পারি? দেখো, বাস্তব সংখ্যাকে আমরা আমরা প্রধানত দুটো ভাগে ভাগ করতে পারি। প্রথম ক্লাসে এগুলো পড়ানো হয়েছিল যদিও, তারপরেও দেখো, বাস্তব সংখ্যাকে আমরা প্রধানত দুটো ভাগে ভাগ করতে পারি। প্রথম হলো মূলদ সংখ্যা, এবং অপরটি হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ। 6-এর কোশ্চেনটা দেখো, নিচের কোনটি মূলদ সংখ্যা নয়?
আচ্ছা, মূলদ সংখ্যা কাকে বলে? যখন কোনো একটা সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে কিউ নট ইজিক্যাল টু জিরো। কি বলা হচ্ছে? যেখানে পি বাই কিউ আকারে কোনো একটা সংখ্যাকে প্রকাশ করতে পারছি, কিন্তু কিউ কখনো শূন্যের সমান না, তখন সেই সংখ্যাটাকে আমরা বলতে পারবো মূলদ সংখ্যা। তাহলে দেখো, এখানে প্রথম অপশন কি আছে? 2/3, এটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে, তাহলে এটা আমাদের অপশন হচ্ছে না। আচ্ছা, সি অপশনে দেখো √9, √9 মানে 3 গুণ 3। আচ্ছা, রুটের ভিতর দুখানা 3 আছে, সেই জন্য একটা 3 বেরোচ্ছে, এটাকে আমরা লিখতে পারি 3/1। আচ্ছা, এটাও পি বাই কিউ আকারে চলে আসছে। অপশন ডি দেখো, আচ্ছা 5, আচ্ছা 5কে আমরা লিখতে পারি 5/1, তার মানে পি বাই কিউ। তাহলে এটাও আমাদের মূলদ সংখ্যার মধ্যে পড়ে যাচ্ছে। তাহলে আমাদের অপশন যেটা বাকি থাকছে √2। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি। দেখো, পূর্ণ সংখ্যার সেটকে আমরা কি দ্বারা প্রকাশ করি? পূর্ণ সংখ্যার সেট সেটা কিরকম হয়? শূন্য থেকে শুরু করে +-1, +-2, +-3, ডট 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 এভাবে চলতে থাকে। এই সংখ্যার সেটটাকে আমরা বলতে পারি পূর্ণ সংখ্যার সেট। এই সেটটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এই সেটটাকে আমরা প্রকাশ করি জেড দ্বারা, ক্যাপিটাল জেড দ্বারা প্রকাশ করি। আচ্ছা, তাহলে কিউটা কি? কিউ হলো মূলদ সংখ্যা। কিউটাকে আমরা প্রকাশ করি মূলদ সংখ্যা দ্বারা। আর দিয়ে আমরা কি প্রকাশ করি? আর দিয়ে প্রকাশ করি রিয়েল নাম্বার, আর এন দিয়ে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। আর আর তাহলে কি হচ্ছে? বাস্তব সংখ্যা। তাহলে আশা করি সকলে বুঝতে পেরেছো। পরের কোশ্চেনে চলো। দেখো, একটি অমূলদ সংখ্যার উদাহরণ। আচ্ছা, অমূলদ সংখ্যা কোন সংখ্যাকে বলা হয়? যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, সেই সংখ্যাকে আমরা বলবো অমূলদ সংখ্যা। এখানে দেখো, প্রথম অপশন আছে 0.33। আচ্ছা, 0.33, এটাকে আমরা লিখতে পারি 33/দশমিকের জন্য 1, আর দশমিকের পর যটা সংখ্যা তটা শূন্য। তাহলে এটা পি বাই কিউ আকারে প্রকাশ হয়ে যাচ্ছে, তাহলে এটাকে বলবো আমরা মূলদ সংখ্যা। তারপর এটা দেখো, এটা তো পি বাই কিউ আকারে দেওয়াই আছে, তাহলে এটাও হচ্ছে মূলদ সংখ্যা। অপশন সি দেখো, √16, √16 মানে 4 গুণ 4, 4 4-এ 16, তাহলে এটা হচ্ছে 4। আচ্ছা, 4কে আমরা লিখতে পারি 4/1, তাহলে এটাও হচ্ছে মূলদ সংখ্যা। কিন্তু দেখো, √3কে ভাঙা যায় না, 3-এর বর্গমূল হয় না। যেহেতু 3-এর বর্গমূল হয় না, তাই এটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। তাই অপশন হয়ে যাচ্ছে আমাদের ডি সঠিক উত্তর। দেখো, অখণ্ড সংখ্যার সেটটি হলো ডট 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 -3, -2, -1, 0, 1, 2, 3, ডট 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 চলছে। আচ্ছা, 1 থেকে শুরু হচ্ছে, সকল ধনাত্মক সংখ্যা থাকছে, সেখানে শূন্যও থাকছে। না, 0 থেকে শুরু হচ্ছে এবং সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা থাকছে, নাকি ডট 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 1, 2, 3, ডট ডট। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর কোনটা হচ্ছে? অপশন সি। অখণ্ড সংখ্যা দেখতে কিরকম হয়? যেখানে শূন্য থাকে, তার সাথে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা থাকে। তাহলে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা শূন্যের সঙ্গে যখন থাকে, তখন সেটাকে বলা হয় অখণ্ড সংখ্যার সেট। দেখো, যে সংখ্যার সেটে শূন্য নেই, সেই সংখ্যার সেটটি হলো অখণ্ড সংখ্যার সেট, পূর্ণ সংখ্যার সেট, মূলদ সংখ্যার সেট, স্বাভাবিক সংখ্যার সেট। দেখো, অখণ্ড সংখ্যার সেট তো শুরু হয় শূন্য দিয়ে, 0, 1, 2, 3, ডট 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 এরকম চলে। আচ্ছা, পূর্ণ সংখ্যার সেটটা কিরকম হয়? 0, +-1, +-2, ডট ডট ডট। তার মানে এটাও, এখানেও শূন্য আছে, এখানেও শূন্য থাকছে। আচ্ছা, মূলদ সংখ্যার সেটটা কি থাকে? পি বাই কিউ আকারে যেটাকে প্রকাশ করা যায়, এখানে এর মধ্যেও শূন্য আছে। তাহলে শূন্য যেখানে নেই, সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। দেখ, সামান্য ভগ্নাংশ কয় প্রকার? সামান্য ভগ্নাংশকে আমরা 4টি ভাগে ভাগ করতে পারি। কি কি? প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ, আর 4 নম্বর হলো জটিল ভগ্নাংশ।
তাহলে সামান্য ভগ্নাংশ কয় প্রকার? সামান্য ভগ্নাংশ হচ্ছে 4 প্রকার। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি। দেখো, একটি অপ্রকৃত ভগ্নাংশের উদাহরণ হলো, অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলা হয়? যে ভগ্নাংশের লব বড় এবং হর ছোট। যেখানে লব বড় এবং হর ছোট, সেই ভগ্নাংশটাকে আমরা বলবো অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে এখানে দেখো, এখানে লব ছোট আছে। আচ্ছা, এটা তো দেখে বোঝা যাচ্ছে এটা মিশ্র ভগ্নাংশ। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি। এখানে দেখো, লব আছে বড় আর হর আছে ছোট। দেখো, একটি শুদ্ধ সসীম দশমিক ভগ্নাংশ হলো, শুদ্ধ সসীম দশমিক ভগ্নাংশ। সসীম দশমিক ভগ্নাংশ কাকে বলবো? যে দশমিক ভগ্নাংশগুলো একটা নির্দিষ্ট জায়গার মধ্যে আমরা আবদ্ধ করতে পারবো, একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত যেগুলো সীমিত, সেই দশমিক ভগ্নাংশগুলোকে বলবো সসীম দশমিক ভগ্নাংশ। এবং যে সসীম দশমিক ভগ্নাংশের দশমিকের আগের অঙ্ক শূন্য থাকবে, সেই দশমিক ভগ্নাংশটাকে আমরা বলবো শুদ্ধ সসীম দশমিক ভগ্নাংশ। তাহলে দেখো, এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি। দেখো, সসীম দশমিক ভগ্নাংশ কয় প্রকার? অপশন এ হলো 2 প্রকার, অপশন বি হচ্ছে 3 প্রকার, অপশন সি হচ্ছে 4 প্রকার, অপশন ডি হচ্ছে 5 প্রকার। আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ, 2 প্রকার। 0.333 ডট ডট ডট, মানে তিন অসংখ্য পরিমাণে আছে, তিন চলতে থাকছে। এই দশমিক ভগ্নাংশটি কি ধরনের ভগ্নাংশের উদাহরণ? সেটাকে আমরা কিভাবে লিখতে পারি? 0.3, তিনের মাথায় পৌনঃপুনিক, যেহেতু তিন বারবার চলছে, তাহলে এটা প্রথম হচ্ছে একটা অসীম ভগ্নাংশ। আর কি আছে এর মধ্যে বৈশিষ্ট্য? এ আবৃত। আর কি বৈশিষ্ট্য আছে? দেখো, দশমিকের পর একই সংখ্যা বারবার রিপিট হচ্ছে, অন্য কোনো সংখ্যা নেই, পৌনঃপুনিক ছাড়া অন্য কোনো সংখ্যা নেই, তাহলে এটা হচ্ছে শুদ্ধ। তাহলে এটাকে বলবো শুদ্ধ আবৃত অসীম দশমিক ভগ্নাংশ। শুদ্ধ আবৃত অসীম দশমিক ভগ্নাংশ, তাহলে অপশন হয়ে যাচ্ছে আমাদের এ। দেখো, সসীম দশমিক ভগ্নাংশের উদাহরণ। সসীম দশমিক ভগ্নাংশ মানে যে দশমিক ভগ্নাংশটাকে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে সীমাবদ্ধ দেখতে পাবো, সেই দশমিক ভগ্নাংশটাকে আমরা বলবো সসীম দশমিক ভগ্নাংশ। দেখো, এ একটা জায়গায় গিয়ে থেমে গেছে, এও একটা জায়গায় গিয়ে থেমে গেছে, কিন্তু এ দেখো অসীম পর্যন্ত চলছে, এও অসীম পর্যন্ত চলছে। এখানে আমাদের সঠিক উত্তর অপশন এ এবং অপশন বি দুটোই হয়ে যাবে। দেখো, 17 দাগের প্রশ্ন হচ্ছে অনাবৃত অসীম দশমিক ভগ্নাংশ। অনাবৃত মানে যে দশমিক ভগ্নাংশকে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে সীমাবদ্ধ করা যাবে না, এবং যেটা অসীম, যেটা যার কোনো সীমা নেই। তাহলে দেখো, এটা তো সসীম ভগ্নাংশ, এটা একটা নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ হয়ে গেছে। এটাও দেখো, এটাও সসীম, এটাও একটা নির্দিষ্ট জায়গায় শেষ হয়ে গেছে। একে দেখো, আচ্ছা, এটা হচ্ছে অসীম ভগ্নাংশ এবং এটা হলো অসীম ভগ্নাংশ। আচ্ছা, এই যে ডি অপশনটা আছে 2.555 ডট ডট ডট, এটাকে আমরা লিখতে পারি 2.5, পাঁচের মাথায় পৌনঃপুনিক। দেখো, 5 বারবার রিপিট হচ্ছে, তাহলে 5-এর মাথায় পৌনঃপুনিক দিয়ে দিতে পারি। তাহলে এটা দেখো আবৃত, এটাকে আবৃত করা যাচ্ছে একটা নির্দিষ্ট জায়গায়, ছোট্ট একটা জায়গায় এটাকে লেখা যাচ্ছে। কিন্তু এটা দেখো, এর মাথায় কোনোভাবেই পৌনঃপুনিক দিয়ে একে একটা ছোট জায়গায় আনা যাচ্ছে না। যেহেতু একে একটা ছোট জায়গায় আনা যাচ্ছে না, আবৃত করা যাচ্ছে না, এবং এ একটা অসীম দশমিক ভগ্নাংশ, তাহলে অপশন সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। দেখো, নিচের কোনটি পরস্পর সহমৌলিক? আচ্ছা, সহমৌলিক মানে কি? যখন দুটি সংখ্যার গসাগু এক হবে, যখন দুটি সংখ্যার গসাগু হবে এক, তখন সেই সংখ্যা দুটোকে পরস্পরের সহমৌলিক বা পরস্পর মৌলিক বলবো। সহমৌলিক বা পরস্পর মৌলিক। তাহলে দেখো, প্রথম অপশন দেখো, এটাকে দেখো, তিন, এর 3 দিয়ে যাচ্ছে ভাগ, একেও 3 দিয়ে যাচ্ছে ভাগ, তার মানে এর গসাগু এক হচ্ছে না। একে দেখো, 19 একে 19, 19 দুগুণে 38, তাহলে এটা 2 দিয়ে যাচ্ছে, একেও হচ্ছে না। একে দেখো, 4 7 28, 5 7 35, মানে 7 দিয়ে যাচ্ছে, এও হচ্ছে না। কিন্তু একে দেখো, কোনো সংখ্যা দিয়ে এদের দুজনকে
ভাগ যাবে না একসঙ্গে। তাহলে এদের গসাগু হয়ে যাচ্ছে এক। যেহেতু এদের গসাগু এক, তাই আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। নিচের কোন সংখ্যাটি ক্ষুদ্রতম? আচ্ছা, অপশন আছে 1/7, 3/14, 7/42, 3/28। দেখো, প্রথম কাজ হচ্ছে যে হরগুলো আছে সেই হরগুলোর গসাগু বের করা, লসাগু বের করা। তাহলে কত হচ্ছে? 7, 14, 42, 28। এদের লসাগু কত হবে? দেখো, 7 দিয়ে ভাগ করলে 7 এককে 7, 7 দুগুণে 14, 6 7 42, 4 7 28। আবার যদি 2 দিয়ে করা হয়, 2 এককে 2, 3 দুগুণে 6, 2 দুগুণে 4। তাহলে দেখো, 3 দুগুণে 6, 7 দুগুণে 14। তাহলে গুণফল কত হচ্ছে? 4 6 24, 4 হাতে 2, 6 একে 6, 7 8 84। তাহলে এদের লসাগু হলো 84। তাহলে আচ্ছা, এটাকে 84 দ্বারা তাহলে গুণ করে দাও। প্রত্যেকটা ভগ্নাংশকে তাদের লসাগু দ্বারা গুণ করে দাও, হরগুলোর লসাগু দ্বারা গুণ করে দেবো। তাহলে দেখো, গুণ করে দিলে কি হচ্ছে? 7 দ্বারা 84 কে ভাগ করলে কত হচ্ছে? 12। তাহলে 12 এতে 12। আচ্ছা, 14 দ্বারা যদি এটাকে ভাগ করা হয়, তাহলে কত হচ্ছে? 6। তাহলে 3 6 18। 42 দ্বারা যদি এটাকে ভাগ করা হয়, তো 3 দুগুণে 6, 6 7 42, তার মানে 2। তার মানে এটা হচ্ছে 2। তাহলে 7 দুগুণে 14। 28 দ্বারা যদি ভাগ করা হয়, 2 দুগুণে 4, 4 7 28, মানে 3। তাহলে হচ্ছে 3, 3 তিরিকে হলো 9। তাহলে এখানে ক্ষুদ্রতম কোনটি? ক্ষুদ্রতম হচ্ছে 9, তার মানে অপশন ডি। আর যদি বলা হতো বৃহত্তম, যদি বলতাম যে বৃহত্তম ভগ্নাংশ কোনটা, তাহলে কি বলতে হতো? তাহলে বলতে হতো অপশন বি, 3/14। দেখো, তাহলে পরের প্রশ্ন হচ্ছে, কোনো ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হলে এর লব ও হরকে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক দিয়ে লব হরকে গুণ করতে হবে, লব হরকে ভাগ করতে হবে, লবকে ভাগ করতে হবে, হরকে গুণ করতে হবে। তাহলে কোনো একটা যদি ভগ্নাংশ থাকে, ধরো x/y, এই একটা ভগ্নাংশ, এই ভগ্নাংশটাকে যদি লঘিষ্ঠ আকারে করা হয় বা ছোট করা হয়, ছোট করলে বা লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে কি করতে হবে? লব হরকে গুণ করতে হবে, লব হরকে ভাগ করতে হবে, হরকে ভাগ করতে হবে, লবকে গুণ করতে হবে। তাহলে আমরা কি জানি, কোনো একটা যদি ভগ্নাংশকে আমরা ছোট আকারে প্রকাশ করি, তাহলে দুটোকেই একই সংখ্যা দ্বারা ভাগ করতে হবে, একই সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি, লব ও হরকে ভাগ করতে হবে। আর এটাই যদি গরিষ্ঠ আকারে প্রকাশ করতে হতো, যদি আমাদেরকে দেয়া হতো যে গরিষ্ঠ আকারে প্রকাশ করতে হলে কি করতে হবে, তাহলে আমরা বলতাম সেটাকে গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে যখন গরিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে কোনো একটা ভগ্নাংশকে, তখন গুণ করতে হবে। আর যখন লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে, তখন লবহরকে ভাগ করতে হবে একই সংখ্যা দ্বারা। পরের কোশ্চেনে চলো। নিচের কোন ভগ্নাংশটিকে অসীম দশমিক ভগ্নাংশে প্রকাশ করা যায় না? 3/7। 3/7 অর্থাৎ কত? 7 দিয়ে 3কে ভাগ করলে কত হচ্ছে? 0.0। 4 7 28, নামছে 2 0। 3 7, 7 দুগুণে 14, নামছে 6 0। 7 8 56, নামছে 4 0। এটা ভাগ চলতেই থাকবে, এটা ভাগ মিলবে না। তাহলে এটা একটা অসীম দশমিক ভগ্নাংশ। আচ্ছা, 1/3 কি এক নাম, এই জন্য একটা শূন্য নিলাম। 3 3কে 9, নামছে 1। তার মানে বারবার শুধু 3 3 আসতে থাকবে। তার মানে এটাও একটা অসীম দশমিক ভগ্নাংশ। আচ্ছা। আচ্ছা, তাহলে দেখো, 16 দ্বারা যদি 41কে ভাগ করা হয়, তাহলে দেখো 16 দুগুণে কত হচ্ছে? 6 দুগুণে 12, 2 হাতে 1, 2 এককে 2 আর একে 3। আচ্ছা, বিয়োগ করলে হচ্ছে 9, দশমিক নিয়ে হচ্ছে 0।
5 × 16 = 80, নামছে 10, আর একটা শূন্য নামানো হলো। আচ্ছা, এবার কত দিয়ে যাবে? দেখো, 6 দিয়ে করলে কত হয়? 6 × 6 = 36, 6 হাতে 3, 6 × 6 = 7, 8, 9, তাহলে নামছে কত? 4, 0। এবার কত দিয়ে যাবে? দেখো, 16 × 2 = 32, আচ্ছা, বিয়োগ 80। আবার দেখো, 5 × 16 = 80, তাহলে এটা দেখো ভাগ মিলে যাচ্ছে। তাহলে এটার মান কত হচ্ছে? 2.5625। তাহলে এটা একটা সসীম দশমিক ভগ্নাংশ, অতএব এটা একটা অসীম দশমিক ভগ্নাংশ নয়। তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। দেখো, অসীম দশমিক ভগ্নাংশ সংখ্যায় দশমিক বিন্দুর পর অঙ্কগুলি পুনরাবৃত হলে তাকে কি বলে? কোনো একটা অসীম দশমিক ভগ্নাংশ, ধরো 0.23 ডট ডট ডট, এখানে কি বলছে? এই একটা অসীম অসীম দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দুর পর অঙ্কগুলি পুনরাবৃত হলে, মানে 2 3 2 3 ডট 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 এভাবে যদি চলে, তাহলে এই যে ভগ্নাংশটা, এটাকে কি বলা হয়? এটাকে কি বলা হবে? একটা অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। তার কারণ দেখো, এটা কি লেখা যায়? 0.23, যেহেতু 2 3 বারবার রিপিট হচ্ছে, তাহলে 2 আর 3 এর মাথায় পৌনঃপুনিক, তাহলে এটাকে আমরা বলবো একটা অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন সি। পরের প্রশ্ন দেখো, আবৃত দশমিক গুলিতে অনাবৃত অংশের সংখ্যা সমান হলে ও আবৃত অংশের সংখ্যা সমান হলে তাদের কি বলে? একটা অঙ্কের আবৃত দশমিক যে সংখ্যাটা, সেখানে যদি অনাবৃত অংশের সংখ্যা এবং আবৃত অংশের সংখ্যা যদি সমান হয়, তবে তাদেরকে কি বলা হয়? এখানে আমাদের মনে রাখতে হবে যে তাদের বলা হয় সদৃশ্য আবৃত দশমিক। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। পরের প্রশ্নে চলো, দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দুর পর অঙ্ক থাকলে অঙ্ক সংখ্যা অসীম হলে তাকে কি বলে? একটা দশমিক ভগ্নাংশ, এখানে দশমিক বিন্দুর পরে যদি অঙ্ক সংখ্যা অসীম পর্যন্ত থাকে, তখন সেই দশমিক ভগ্নাংশটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় অসীম দশমিক ভগ্নাংশ। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি। পরের প্রশ্নে চলো, সকল পূর্ণ সংখ্যা ও সকল ভগ্নাংশ কার অন্তর্গত? মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, অখণ্ড সংখ্যা, ধনাত্মক সংখ্যা। আমরা প্রথম ক্লাসেই পড়েছিলাম যে মূলদ সংখ্যাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। মূলদ সংখ্যাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, আর একটা হলো ভগ্নাংশ। তাহলে সকল পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ কার মধ্যে পড়ছে? মূলদ সংখ্যার মধ্যে। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ। দেখো, ডট ডট ডট, -5, -4, -3, -2, -1, 0, 1 2 3 4 5 ডট ডট ডট, সংখ্যাগুলি কি ধরনের সংখ্যা? এখানে কি আছে? শূন্য সহ +-1, +-2, +-3, এগুলো আছে। তাহলে এই সংখ্যার সেটটাকে কি বলা হয়? এই সংখ্যার সেটটাকে বলা হয় পূর্ণ সংখ্যার সেট, যেটাকে প্রকাশ করা হয় ক্যাপিটাল জেড দ্বারা। পরের প্রশ্ন দেখো, আবৃত দশমিক ভগ্নাংশে একাধিক অঙ্ক আবৃত থাকলে পৌনঃপুনিক বিন্দু দেয়া হয় কেবলমাত্র প্রথম অঙ্কের উপর, শেষ অঙ্কের উপর, না ইচ্ছা মতো? অপশন এ বলেছে 1 ও 2, অপশন বি বলেছে 1 ও 3, অপশন সি বলেছে 2 ও 3, অপশন ডি বলেছে 1 2 ও 3। আচ্ছা, তাহলে দেখে নাও এই তিনটে অপশনের মধ্যে কোনটা সঠিক হচ্ছে। কোন একটা আবৃত দশমিক ভগ্নাংশ, ধরো 0.45 6 4 5 6 ডট ডট ডট, এখানে 4 5 6টা বারবার রিপিট হচ্ছে। তাহলে আমরা যখন এটাকে পৌনঃপুনিক দিয়ে লিখবো, তখন সেটা কি লিখবো? 0.456 যেটা রিপিট হচ্ছে বারবার সেটা লিখবো, প্রথম অঙ্কের উপর আবৃত দেব, আর শেষ অঙ্কের উপর আবৃত দেব, যেখান থেকে রিপিট শুরু হচ্ছে সেখান থেকে, এবং যেখানে রিপিট শেষ হচ্ছে, এই দুটো সংখ্যার উপরে
আমরা পৌনঃপুনিক দেবো, এখানে ইচ্ছা মতো পৌনঃপুনিক দিতে পারবো না। তাহলে আমাদের সঠিক উত্তর কি হয়ে যাচ্ছে? 1 ও 2। তাহলে অপশন এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্নে চলো। শূন্য কি ধরনের সংখ্যা? স্বাভাবিক সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, সবগুলি? আচ্ছা, শূন্য প্রথমত স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়ছে না, কারণ অখণ্ড সংখ্যা থেকে শূন্যকে যদি বাদ দিয়ে দেওয়া হয় তবেই স্বাভাবিক সংখ্যা পাওয়া যায়। তাহলে অপশন এ হচ্ছে না। অপশন সি দেখো, অমূলদ সংখ্যা, এখানে তো শূন্য পড়ছে না। আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে মূলদ সংখ্যা। মূলদ সংখ্যার মধ্যে শূন্য আছে। তারপর দেখো, নিচের কোন বিবৃতিটি সঠিক? শূন্য একটি স্বাভাবিক সংখ্যা, √5 একটি অম্লদ সংখ্যা, সকল স্বাভাবিক সংখ্যাই হলো পূর্ণ সংখ্যা। দেখো, শূন্য একটি স্বাভাবিক সংখ্যা, প্রথমত এটা ভুল। √5 হলো একটা অম্লদ সংখ্যা। √5 এর বর্গমূল যেহেতু হয় না, তাই এটাকে বলবো অম্লদ সংখ্যা। তাহলে এটা সত্য। সকল স্বাভাবিক সংখ্যাই হচ্ছে পূর্ণ সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কাকে বলা হয়? শূন্য ছাড়া সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাই হলো স্বাভাবিক সংখ্যা। তাহলে সকল স্বাভাবিক সংখ্যাই পূর্ণ সংখ্যার মধ্যে। তাহলে এটাও ঠিক। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে 2 ও 3, অপশন সি। আজকের শেষ কোশ্চেন দেখো, √10 কি ধরনের সংখ্যা? √10 মানে আমরা কি জানি? রুটের ভিতর 2 গুণ 5। তাহলে √10 এর বর্গমূল হচ্ছে না। যেহেতু এর বর্গমূল হচ্ছে না, তাই আমরা একে বলবো অমূলদ সংখ্যা। আশা করি সকলে বুঝতে পেরেছো। তাহলে আজকের ক্লাসটি ছিল এই পর্যন্তই। যদি তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, এবং দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।